ভাইজান আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, এই আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। আজকে এক বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। আমরা ভুলে গেলে চলবে না, যখন বাঙালি বাংলা ভাষার উপরে যখন আক্রমণ নেমে আসছে, ওই নামগুলো আমাদের ভুললে চলবে না। তার মধ্যে একজন আছেন কে? শহীদ ক্ষুদিরাম বোস। আজকে শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবস। তাই আমরা আমাদের এই মঞ্চ থেকে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ যোদ্ধা বীর আমাদের শহীদ ক্ষুদিরাম বোসকে আমরা স্মরণ করে আমি গুটিবে এক কথা বলবো। বন্ধুগণ, একগুচ্ছ দাবি আছে আমাদের, একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করেছি। দাবির গুরুত্ব, গ্রহণযোগ্যতা, বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না। আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই, আপনারা শুনবেন ভাই। আমাদের পার্টি তৈরির জন্য করেছি বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য, যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে। অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিম বাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির বিধায়ক আছে, শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে, কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে, কতটা বলতে পারবে, কি কি বলতে পারবে, কাদের জন্য বলতে পারবে, কি কি বলতে পারবে না, সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দেওয়া আছে। ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার 5th শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত, একজন নমশূদ্র, একজন হিন্দু, একজন মুসলমান, একজন দলিত, একজন পিছড়া বর্গের মধ্যুয়া সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা অবাক হবে, আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম, সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে, ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে, দাস এসটি কোটায় চাকরি করছে। এটা অন্যায় হচ্ছে, এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, তাদের কোটাতে নন এসটিরা চাকরি করছে। আমাদের রাজ্যে অনেক এমপি আছে, অনেক এমএলএ আছে, অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে। দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করার তাদের সৎ সাহস দেখতে পেলাম না। কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি, এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন। ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি। এই জন্য আইসেফ তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে। শ্রমজীবী মানুষের কথা বলার জন্য, কৃষকদের কথা বলার জন্য, ডেলিভারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে, আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না, কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনাদেরকে বুঝতে হবে কেন আজকে আমাদের উপর আক্রমণ নেমে আসছে। যেখানে আমার হিন্দু সমাজের ভাইয়েরা একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির যতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার ততটাই ক্ষমতা আছে, এবং বিশ্বজিৎ মাইতির ততটাই ক্ষমতা আছে। অর্থাৎ আমাদের পার্টি, এটা আমার পার্টি নয়। কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো, যাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলুন, প্রশ্ন করুন, যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদর্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল, অন্য কেউ প্রতিবাদ করেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল। নওশাদ সিদ্দিকী, আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু আপনারা।
ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ। কথা শুনেছেন? আমি অবাক ওনার বক্তব্য। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না, কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি আপনাকে জানাতে চাই। যে সরকারটা চলছে এটা জনগণের সরকার। কোন একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে নয়, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। কোন একটা জায়গায় এই অশোকনগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, পানি জমে গিয়েছে, সেখানে যখন এমএলএ পৌঁছেছে কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা, তখন কি বলছে? পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে, যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নেয় সে আর নির্দিষ্ট দলের থাকে না, সে তার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে এই দায়িত্বভার সে কাঁধে তুলে নেয়। আপনার এখানে যিনি এমএলএ আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে, এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না। বিরোধী রাখবে না। আরে ভারতবর্ষের এটা বিউটি, আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব, আজ আছে কালকে অন্য সরকার আসবে, কিন্তু আমার দেশের যেটা গর্বের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সিআই এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই আমাদের ডিউটি, এটা আমাদের গর্বের বিষয়। মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার, যেটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে। সেই সিস্টেমকে, এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা? এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা, বিভিন্ন স্তরের নেতারা। এর বিরুদ্ধে জাত ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে, ওনার কাছে জানতে হবে যে আমাদের বিউটি, আমাদের যে ভারতবর্ষের মহত্ব, গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন? আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে, এটা ভুললে চলবে না। তাই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে। আর না হলে কি হবে বলুন তো? অন্যায় করবে একের পর এক। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা 1 বছর অতিক্রান্ত হলো, এখনো সম্পূর্ণরূপে বিচার পায়নি। আমি অন ক্যামেরা বলছি, বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন, এখানে পুলিশের লোক আছেন, এখানকার বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছাবে সেটা আমি ভালো করে জানি। তারপরেও বলছি বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি। ওরা মিলে তিলোত্তমার পরিবারকে ওরা যদি চাইতো তাহলে বিচার পেত। আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে? যে যেদিনকে তিলোত্তমাকে খুন করেছিল, এটা মাথায় রাখবেন। অনেকে বলছে ধর্ষণ করে খুন, আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ, কথাটা উল্টো লাগতে পারে। স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায়, ডেড বডি উদ্ধার হলে কি হয়? কেন খুন করেছে এটা হয় না? প্রশ্ন হয় না? তো কেন তিলোত্তমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি বেরিয়ে আসে, সেই জন্য ওকে খুন করা হলো, ধর্ষণ তারপরে করানো হয়েছে। আমি এত বড় কথা বললাম, তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলোত্তমাকে সেটা না জানতে পারে, সেটা চাপা পড়ে যায়। তিলোত্তমাকে কেন খুন হতে হয়েছিল? আপনার আমার বাড়ির মেয়ে, তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য। আপনি আমি আর্জি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম সেখানে ফার্জি ঔষধ ছিল, ফেক স্যালাইন ছিল, ডুপ্লিকেট ঔষধ থাকতো। ওটি রুমে এই সন্দীপ ঘোষের মতো ডাক্তাররা ওর মধ্যে মোচ্ছপ করতো। শুধু তাই নয়, ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো সেই মহিলাগুলোর সাথে
মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল, আমার আপনার জন্য করেছিল, সেই জন্য তাকে খুন হতে হলো। তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না, তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে। এখান থেকে যে অস্থিগুলো থাকতো, হাড়গোড় গুলো, সেগুলো এরা বিক্রি করে দিত। মানে কি ভয়ঙ্কর দলের লোকেরা, বুঝতে পেরেছেন ভাই? কিছুই এরা ছাড়তো না, এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো। তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বার হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল, ধর্ষণ করিয়েছিল। আমি কেন বিজেপি তৃণমূল কে বিচার পাচ্ছে না সমদায়ী করছি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সিবিআই যখন কেসটা নিয়েছে, ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে, আর অল্প কিছু তদন্ত করেছে। আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই, তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে? আপনাকে উত্তর দেবেন ভাই, আপনার একা কি ডিউটি করছিল? সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে? সহজ ভাই হিসাব, আমি সিবিআই আধিকারিক নয়, যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে, ওটাও বাদ দিলাম, করেনি। সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছিল। কিন্তু ওই 54-55 জনকে অপদার্থ সিবিআই শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না। কারা হতে পারে? দিল্লি থেকে অফিসাররা আসছে, ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে, খুঁজে নাও পেতে পারে। কিন্তু খোঁজার তো অনেক পন্থা আছে ভাই। ওই সিসিটিভি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল। পাবলিক করে দিলেই আপনার অশোকনগরে আপনার ওয়ার্ডের কোন যদি কুলঙ্গার ওই 54-55 জনের মধ্যে থাকতো, তাহলে আপনারা আপনার মন কাঞ্চা তিলোত্তমার বিচার চাইছেন, তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা? আমার ফুরফুরা শরীফের, আমাদের ভাঙড়ের যদি কোনো কুলঙ্গার আমাদের তিলোত্তমাকে খুন করে ওই রাত্রে ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, যদি ভাঙড়ের মানুষ দেখতে পেত, তাহলে তার নাম ঠিকানা বাবার নাম ঠিকুজি গোষ্ঠী নিয়ে সিবিআই হাতে তুলে দিত, আর সিবিআই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানিকে পানি করতো। করেছে ভাই? না। আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, এই যে আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। আমি যদি ভুল বলি বলবেন, এই বলে ছেড়ে দেবো, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি। ক্ষমতার মসনদে যেতে হবে, লিন নাইট নিয়ে ঘুরতে হবে, মন্ত্রী হতে হবে, ও স্বপ্ন আমার নাই। যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো, এখন একটা নয় দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম।